আজকে আমরা কি করব? আজকে কিন্তু আমরা বিগত কালে যা পড়েছি সেই সমস্ত কিছুকে নিয়ে একটা প্রশ্নোত্তর সিরিজ করব। কটা কোশ্চেন থাকবে এখানে? এখানে আমাদের 30 টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নর সঠিক উত্তর আমরা এখানে আলোচনা করব। তাছাড়া কি হবে? তাছাড়া এগুলো সব থাকবে PYQ, প্রিভিয়াস ইয়ার্স পেপারস থেকে তুলে নেওয়া কোশ্চেন। চলো আমরা দেখি। প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন হলো 1582 সালে আকবর প্রবর্তিত যে নতুন ধর্মমত তার নাম কি ছিল? দেখো এটা কিন্তু আমরা পড়েছি আমাদের ভিডিওতে। কি নাম ছিল? নাম ছিল কিন্তু আমাদের দিন-ই-ইলাহি। দেখো, দিন-ই-ইলাহি। সঠিক উত্তর আমার কি হলো? দিন-ই-ইলাহি। এটা কোথায় পড়েছিল? দেখো, WBCS ক্লার্কশিপ 2019 এবং WB পঞ্চায়েত 2017 তে পড়েছিল। ঠিক আছে? এবার দেখো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন আছে, হ্যাঁ, আড়ম্বরহীন এবং সাদাসিধে জীবনযাপনের জন্য কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হতো? কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হতো? আমরা সকলেই জানি ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপীর বলা হতো। চলো এটাও কিন্তু এই ক্লাসিক 19 আর পঞ্চায়েত 17 কোশ্চেন। তারপর একটা দেখি, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? বাবর কিন্তু পরাজিত করেছিল ইব্রাহিম লোদিকে। এখানে কোন পদ্ধতিতে যুদ্ধ করেছিল? তুলগামা পদ্ধতিতে। প্রথমবার ভারতবর্ষের বুকে কি ইউজ হয়েছিল? গান পাউডার বা কামানের ইউজ হয়েছিল। ঠিক আছে? চলো, উপনিষদ ফার্সিতে অনুবাদ যে হয়েছিল, কে করেছিল? নাম কি ছিল তার? সির-ই আকবর। সির-ই আকবর। ঠিক আছে? এটার কিন্তু কে অনুবাদ করেছিল? দারাশিকো। দারাশিকো কিন্তু আরো একটা বই অনুবাদ করেছিল, সেটা কিন্তু আমরা ভিডিওতে পড়েছি, একবার মনে করিনি। বইটার নাম কি তোমাদের কি মনে আছে? মাজমাউল বেহরাইন। মাজমাউল বেহরাইন। ঠিক আছে? এটাতে কি ছিল? এটা হিন্দু আর মুসলিমদের যে দর্শন তার মধ্যে যে মিল ছিল সেই মিলটাকে নিয়ে ওই বইটা ছিল। কে লিখেছিল? দারাশিকো। নাম কি? মাজমাউল বাহরাইন। আর এটা কি সিরিই আকবর। চলো পরেরটা যাওয়া যাক। পাট্টা ও কবলিয়ত। পাট্টা ও কবলিয়ত এই প্রথা কে চালু করেছিল? এটা কিন্তু চালু করেছিল শেরশাহ সূরি। শেরশাহ সূরি। এবার যাই আমরা পরের কোশ্চেনে। 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ঐতিহাসিক বাণিজ্য ফরমান কে দিয়েছিল? এটা কিন্তু আমরা আমাদের ভিডিওতে সব কটা কোশ্চেনই পেয়েছি, এটাও পেয়েছি। এর উত্তর কি হবে? এর উত্তর হবে কিন্তু ফারুক-সিয়ার। তোমাদের যদি এখানে কোনো কোশ্চেনে প্রবলেম হয়, তোমরা কিন্তু আমার ভিডিওটা একবার দেখে নেবে। ঠিক আছে? এই ভিডিওতে তুমি যদি করো, মোটামুটি পক্ষে যে কোনো কোশ্চেন আসুক না কেন, তুমি 99% কিন্তু সমস্ত কোশ্চেনের সঠিক উত্তর করে আসবে। ওখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এই কোশ্চেনটা কোথায় পড়েছিল? এই কোশ্চেনটা পড়েছিল কিন্তু আমার WBCS প্রিলিমস 2016 আর WBPSC ক্লার্কশিপ 2019 কিন্তু এই কোশ্চেনটা আমার এসেছিল। এবার দেখো, হুমায়ুনামা গ্রন্থটি কে লিখেছে? হুমায়ুনামা গ্রন্থটি কে লিখেছে? ভিডিওটা করার সময় খুব ভালো করে বলেছিলাম কে লিখেছে। গুলবাদান বেগম। এটা কে ছিল? হুমায়ুনের হাফ সিস্টার ছিল। হাফ সিস্টার মানে সৎ বোন ছিল। ঠিক আছে? এই কোশ্চেনটাও কিন্তু আমার WBCS প্রিলিমস 2012 তে এসছে। এর পরেরটা হলো বিখ্যাত ময়ূর সিংহাসন। বিখ্যাত ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছে? দেখো, কে নির্মাণ করেছে? এটা শাহজাহান নির্মাণ করেছে। কিন্তু এর মেন স্থপতি বা আর্কিটেক্ট কে ছিল? এটাও কিন্তু আমার ক্লাসিক 12 আর পঞ্চায়েত 15 কোশ্চেন। আচ্ছা, তো আমার কোশ্চেনটা কি হলো এবার? এর যে মেন স্থপতি মানে এর যে আর্কিটেক্ট, কে সাজিয়েছিল? কে সাজিয়েছিল? তার নাম কি? তার নাম ছিল কিন্তু বেবাদাল খান। বেবাদাল খান কিন্তু এই ময়ূর সিংহাসনটাকে আর্কিটেক্ট করেছিল। ঠিক আছে? চলো, 1556 সালে বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? এটা কিন্তু আমরা জানি আকবর আর রাণা প্রতাপ সিংহ। আকবরের হয়ে কে লড়েছিল? আকবরের হয়ে লড়েছিল কিন্তু মান সিং। তাহলে অপশন বি হলো আমার সঠিক উত্তর। এটাও কিন্তু আমার WBCS প্রিলিমস 2017 কোশ্চেন। চলো, আহ মুঘল ইতিহাসে কিং মেকার কাকে বলা হয়? তো কিং মেকার কিন্তু বলা হচ্ছে সৈয়দ ভ্রাতৃদ্বয়কে। কেন বলা হচ্ছে সেটাও কিন্তু আমার ভিডিওতে খুব ভালো করে বলা আছে। কারণ সে ফারুক সিয়ারকে কি করেছিল? ফারুক সিয়ারকে সিংহাসনে বসিয়েছিল এবং তাকে পরে হত্যা করে আবার নতুন একজন সম্রাটকে বসিয়েছিল। সেই জন্য কিন্তু আমরা তাকে কি বলছি? কিং মেকার বলছি। এটা কবেকার কোশ্চেন? WBCS প্রিলিমস 2010 এর কোশ্চেন। ঠিক আছে? পরের কোশ্চেনটা কি? শেরশাহ সূরির আসল নাম কি ছিল? আসল নাম কি ছিল তার? ফরিদ খান। শেরশাহ সূরির আসল বা শৈশবের নাম কি ছিল? ফরিদ খান ছিল। চলো দেখে নিই। এটা এটা কিসের কোশ্চেন? এই কোশ্চেনটা হলো আমার, দেখিনি কিসের কোশ্চেন এটা। এটা দেখো WBCS প্রিলিমস 2013 কোশ্চেন। আচ্ছা, ফরিদ খান ছিল আর কি? এখানে দেখো এর সম্পর্কে, ফরিদ খান সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। সেটা হলো সুর বংশর প্রতিষ্ঠাতা ফরিদ খান। আর কি, হ্যাঁ, ওকে প্রথমে শের খাঁ উপাধি দিয়েছিল, এটাও আমরা পড়েছি। বাহার খাঁ লোহানীকে বাঁচানোর জন্য কিভাবে বাঁচিয়েছিল সেটাও আমি তোমাদেরকে বলেছি।
আর কি শেরশাহ উপাধি কবে নিয়েছিল? 1539 সালে, চৌসা যুদ্ধের পর। ও কিন্তু আরো একটা যুদ্ধ লড়েছে চৌসার পর, সেটা মনে করো কনৌজ বা হলদিঘাটির যুদ্ধ, কততে? 1540 সালে। তারপরটা কি? তারপরটা হলো চিত্রশিল্পের স্বর্ণযুগ। তার রাজত্বকালকে বলা হয়। দেখো, স্থাপত্যের স্বর্ণযুগ কাকে বলা হচ্ছে আর চিত্রশিল্পের স্বর্ণযুগ কাকে বলা হচ্ছে, দুটো কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, চিত্রশিল্পেরটা চেয়েছে, চিত্রশিল্পটাই আমরা পড়ে নিচ্ছি আজকে। চিত্রশিল্পের স্বর্ণযুগ কি? বাবার হলো আবার জ্বর থেকে গেল জাহাঙ্গীর। জাহাঙ্গীর কিন্তু তাই চিত্রশিল্পের স্বর্ণযুগ, জাহাঙ্গীরের সময়কে বলা হয়। ঠিক আছে, এই দেখো জাহাঙ্গীর। আর সেই সময়কার আমরা 3-4 জন এর নামও পড়েছিলাম, চিত্রশিল্পের নামও কিন্তু আমরা পড়েছিলাম। এখানেও সেটা লেখা আছে, দেখো কি কি লেখা আছে এখানে। লেখা আছে দেখো, তাদের নাম কি? ওস্তাদ মনসুর, ওস্তাদ হাসান, আর বিশান দাস। এই নামগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতেও পড়েছি। আর হ্যাঁ, যেটা আমি তোমায় বলছিলাম, চিত্রশিল্প স্বর্ণযুগ না হয় বলা হচ্ছে এর সময়কে, জাহাঙ্গীরের সময়কে। ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেনটা কি ছিল? চিত্রশিল্পের না, স্থাপত্যের স্বর্ণযুগ কার সময়কে বলা হচ্ছে? স্থাপত্যের স্বর্ণযুগ কার সময়কে বলা হচ্ছে, তোমরা কিন্তু এটা কমেন্ট করে আমাকে জানাবে। এরপরে আসছে 1675 সালে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ঠিক আছে, তা কে দিয়েছিল? এটা কিন্তু দিয়েছিল বাবার হলো আবার জ্বর, সারল ঔষধে। ঔষধ থেকে আসছে ঔরঙ্গজেব। আর যদি আমার কোশ্চেন থাকতো পঞ্চম শিখ গুরুকে অর্জুন দেবকে কে মেরেছিল, তাহলে কিন্তু বাবার হলো আবার জ্বরে গিয়ে আমি থেমে যাবো। জ্বরে কে? ওটা হতো কিন্তু আমার জাহাঙ্গীর। আর এটা হবে কি আমার ঔরঙ্গজেব। ঠিক আছে, কেন মেরেছিল সেটাও এখানে বলেছি এবং ভিডিওতেও বলা আছে। কারণ কি? ঔরঙ্গজেব পঞ্চম বলছি, নবম যে শিখ গুরু তেগ বাহাদুর, তাকে বলেছিল ইসলাম ধর্মকে কবুল করতে, তিনি রাজি হননি। নবম শিখ গুরু কি হয়? রাজি হননি, তার জন্য তাকে কিন্তু মেরে দেওয়া হয়েছিল। আর চলো, আর তোমরা আমাকে বলবে পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কেন মারা হয়েছিল, সেটা তুমি আমাকে কমেন্ট করে জানাবে। এবার চলো, রাজা রামমোহন রায় এর রাজা উপাধি কোন মুঘল সম্রাট দিয়েছিল? তাই কিন্তু রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর। কেন দিয়েছিল সেটাও কিন্তু আমি লিখেছি এখানে। দেখো, রামমোহন রায়কে বিলেতে ইংল্যান্ডে তার ভাতা বৃদ্ধির জন্য সুপারিশের দূত হিসেবে পাঠিয়েছিলেন, তখন তাকে রাজা উপাধি দিয়েছিলেন। মানে দেখো, আকবর তুই তো প্রথম যিনি কিনা ভাতা পেতেন। তার আগে যেসব মুঘল সম্রাটরা ছিল তারা তো কি করতো? ডাইরেক্ট ট্যাক্স নিত। ইনি কিন্তু ভাতা পেতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে। তো আকবর টু কি চেয়েছিল? আকবর টু চেয়েছিল যাতে তার ভাতার পরিমাণ বেড়ে যায়। সেই জন্য কিন্তু সে কাকে পাঠিয়েছিল? রামমোহন রায়কে পাঠিয়েছিল। কোথায়? ব্রিটেনে পাঠিয়েছিল। এবং যাওয়ার আগে তাকে উপাধি দিয়েছিল কি? রাজা। আচ্ছা, 1539 সালে চৌসার যুদ্ধে হুমায়ুনকে কে পরাজিত করেছিল? দেখো, আমরা কিন্তু পড়েছি চৌসার যুদ্ধ আর কনৌজের যুদ্ধ বা হলদিঘাটি যুদ্ধ। কে পরাজিত করেছিল আমাদের কি মনে আছে? চলো দেখে নি। শেরশাহ সূরি। এই দেখো, এখানে লেখা আছে 1539 সালে চৌসার যুদ্ধ এবং 1540 সালে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ। ঠিক আছে, একে শেরশাহ সূরিকে, হলদিঘাটি যুদ্ধ নয়, ওটা হলদিঘাটি যুদ্ধ হবে তোমার আকবর। ঠিক আছে, তো ওটা আমি একটু ভুল বলে দিয়েছিলাম। যাই হোক, একটু সংশোধন করে নিও তোমরা। চলো পরেরটা যাওয়া যাক। মানসবদারি প্রথা। মানসবদারি প্রথা কে চালু করেছে? না তো আকবর চালু করেছে। মানসবদারি প্রথা কে চালু করেছে? না তো আকবর চালু করেছে। ঠিক আছে, হ্যাঁ, তো মানসবদার কি এখানে ছিল জানি কি আমরা? মানসবদার ছিল কিন্তু একটা পদবী। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 1765 সালে 1765 সালে লর্ড ক্লাইভের বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি কে প্রদান করেছিল? আচ্ছা, কে প্রদান করেছিল? এখানে আছে তৃতীয় শাহ আলম, কিন্তু এখানে অপশনটা ভুল আছে আমার। হ্যাঁ, এখানে অপশনটা ভুল আছে। এটা হবে দ্বিতীয় শাহ আলম হবে। আমরা একটুখানি সংশোধন করে নেবো, আমাদের অপশনটা ভুল ছিল ওখানে। তৃতীয় শাহ আলম ছিল, কিন্তু আমার উত্তরটা হবে কি? দ্বিতীয় শাহ আলম। তৃতীয়টা মানে ভুল করে ওখানে লেখা হয়ে গেছে, ওটা পরে সরানো হয়নি। তো তোমরা একটা নোট করে নেবে যে কে ছিল এটা দেওয়ানি কে প্রদান করেছিল? দ্বিতীয় শাহ আলম, শাহ আলম টু। বাবর তার আত্মজীবনী তুজুকি বাবরি কোন ভাষায় লিখেছিল? তুজুকি বাবরি কিন্তু লিখেছিল তুর্কি ভাষাতে। ঠিক আছে, এটা কিন্তু পরে আকবরের সময় এটা কিন্তু রচনা করা হয়েছিল ফার্সিতে। কে করেছিল? আব্দুর রহিম খানে খানা, তার সময় আকবরের সময়। ঠিক আছে, এটাও লেখাও আছে, তোমরা চাইলে পড়তে পারো, পরে পড়ে নিও। তার নাম কি হয়েছিল? বাবরনামা। দিল্লির লাল কেল্লা এবং জামা মসজিদ কে নির্মাণ করেছিল? দেখো, এগুলো সব কিন্তু করা আছে, তোমরা দেখো কে কে নির্মাণ করেছিল লাল কেল্লা এবং জামা মসজিদ? শাহজাহান। আমি কি বলেছিলাম? শাহজাহান বেশিরভাগ জিনিসে আগ্রাতে করেছে। কি করেছিল ওখানে? ওখানে কিন্তু মতি মসজিদ করেছিল। দেখো, এখানে তোমাদের নিশ্চয়ই লেখা থাকবে। নিচে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও নিচের ডিসক্রিপশনটাকে, তাহলেই হবে।
দেখো জিটি রোড কে নির্মাণ করেছে? জিটি রোড কিন্তু আমাদের নির্মাণ করেছে শেরশাহ সূরি। শেরশাহ সূরি নির্মাণ করেছে। আর এটার নাম কি ছিল তখন? সারাকে আজম। এই দেখো সারাকে আজম কোথা থেকে কোথায়? সোনারগাঁও। সোনারগাঁওটা কোথায়? এখন যেটা বাংলাদেশের চট্টগ্রাম আছে না, সেই চট্টগ্রামের আশেপাশে যেখানে কিনা অস্ত্রগার লুণ্ঠন হয়েছিল, সেখান থেকে আরম্ভ করে একদম তোমার পাকিস্তানের পেশোয়ার অব্দি শেরশাহ সূরি। আর এই রাস্তার মাঝে কিন্তু উনি 1700টা সরাই করেছিলেন। 1700 বা 17,000, সরি 1700 না, 17,000টা সরাই করেছিলেন। আহ শিখদের পঞ্চম গুরু অর্জুন দেব কে? মানে এটা কোশ্চেনটা তোমাকে আগেই করেছি, আগেই বলেছি, তোমাদের কমেন্ট করে জানাতেও বলেছিলাম। তোমরা এটা কমেন্ট করে জানাও। আমরা একবার শুধু ডাইরেক্টলি উত্তরটা দেখে নেবো। উত্তরটা আমরা দেখে নিলাম। এবার চলো পরেরটাই। আহ শাহ-ই বেখাবার এই উপাধিটা কে নিয়েছিলেন? এটাও আমরা পড়েছি আমাদের ভিডিওতে। শাহ-ই বেখাবার, এটা কিন্তু WBCS 2013 কোশ্চেন। দেখো লেখাই আছে তোমাদের। কে করেছিল এটা? কার উপাধি ছিল এটা? বাহাদুর শাহ ওয়ান। বাহাদুর শাহ ওয়ান হলো। চলো পরেরটা দেখা যাক। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? এটা তো খুব সোজা কোশ্চেন, এটা উত্তর আমি আর দেবো না, এটা তোমরা কি করবে? এটা তোমরা কমেন্টে লিখবে। আচ্ছা, আর হ্যাঁ, আকবরের রাজস্ব মন্ত্রী বা অর্থ সচিব কে ছিল? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে ছিল? টোডারমল ছিল। টোডারমলের মল আহ, উম, আর কি করেছিল? দাসালা। দাসালা সিস্টেম। দাসালা সিস্টেম কি সেটা খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে আমাদের ভিডিওতে। ঠিক আছে, তোমরা কিন্তু সেটা দেখে নেবে। দাসালা সিস্টেম কি সেখান থেকেও কিন্তু কোশ্চেন এসছে। আচ্ছা, নাদিম শাহ 1739 সালে দিল্লি আক্রমণ করে এবং তখন কাকে পরাজিত করেছিল? তখন কে ছিল? তখন ছিল, কি বলেছিলাম, রঙ্গিলা। মোহাম্মদ শাহ রঙ্গিলা। এখানে লেখাই আছে। এবং একে কি বলা হতো? পারস্যের নেপোলিয়ান বলা হতো। কাকে? নাদিম শাহকে। নাদির শাহকে কি বলা হতো? পারস্যের নেপোলিয়ান বলা হতো। ঠিক আছে, এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, শেরশাহ সমাধি কোথায় আছে? শেরশাহ সমাধি বা মাকবাড়া কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। বিহারের কোথায়? সাসারামে অবস্থিত। দেখো এখানে সবটাই লেখা আছে, কেমন সমাধি ছিল, কে বানিয়েছিল। তোমরা একটুখানি পড়ে নিও। ঠিক আছে, যদি তোমাদের ইচ্ছা হয় পড়ে নিও। আর এর পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন। আর মাত্র 3টে কোশ্চেন আছে, তারপরে কিন্তু আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি স্যার থমাস রো ভারত এসেছিল? আচ্ছা, বলো তো স্যার থমাস রো কার আমলে ভারতে এসেছিল? ভালো করে ভেবে চিনতে বলবে কিন্তু। ঠিক আছে, দেখো জাহাঙ্গীরের আমলে কিন্তু এসেছিল। কত সালে? 15 সালে। 1615 সালে। কে এসেছিল? থমাস রো। এর আগে কে এসেছিল সেটাও সেটাও তুমি লিখবে কমেন্টে আমাকে। এবং তাকে কি উপাধি দিয়েছিল সেটাও কিন্তু লিখবে। সবটা কিন্তু আমরা ভিডিওতে পড়েছি, তাই এগুলো তোমাদের দায়িত্ব থাকলো। এবার দেখো, মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট কে ছিল? বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। জাফর কেন বলা হয় সেটাও কিন্তু আমরা পড়েছিলাম, সেটাও কিন্তু তোমরা জানো। ভিডিওতে যারা দেখেছো তারা সকলেই জানো। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল? আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? আকবর আর হিমুর মধ্যে। আকবর হয়ে কে লড়েছিল? বৈরাম খান লড়েছিল। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন, এটা সবাই দেখো কত পাচ্ছ কিনা। 1679 সালে জিজিয়া কর চালু করেছিল কোন মুঘল সম্রাট? কোন মুঘল সম্রাট চালু করেছিল? ঔরঙ্গজেব কিন্তু চালু করেছিল। আর এটা কিন্তু এর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। কে বন্ধ করেছিল জিজিয়া কর? জিজিয়া কর এবং তীর্থকর দুটোই বন্ধ করে দেওয়া হয়েছিল। কে বন্ধ করেছিল? আকবর করেছিল কিন্তু। ঠিক আছে, ওটা আমাদের মনে মনে রাখতে হবে। চলো আজকে কিন্তু আমাদের ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরপর কিন্তু আমরা আর এগোবো না। আজকে 30টা কোশ্চেনই থাকবে। এর পরের একটা ভিডিওতে আমি তোমাদের জন্য আরো 30টা কোশ্চেন নিয়ে আসবো। কিন্তু তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আজকে এটুকুই থাক। পরে দেখা হবে সেকেন্ড পার্টে।